মিল্লায় যে ঠেকায় আসবে না নেতা কর্মীদের, তারা 2 ঘন্টার জন্য মিটিং মিছিল করে পথসভা করে চলে যাবে, আর এক জেলায় ঢুকে যাবে। সমস্যাটা কোথায়? সারা দেশই তো ঘুরতেছে। আজকে যদি বগুড়াতে পিঠ মোড়াতে বাঁধতে বাড়ি অন্য ধরে ঠেকাতে পারবে কেউ? কুমিল্লায় যদি এখনই মারামারি শুরু হয়ে যায়, আওয়ামী লীগের নেতাগুলোর মাইরে শেষ করে ফেলে, ঠেকাতে পারবে গোপালগঞ্জের লোকজন? যে খুব বেশি বাড়াবাড়ি ভালো না। এখন তাদের যে অবস্থা, 20 বছর অন্তত একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তসবিহ গুনতে হবে, নামাজ পড়তে হবে, এছাড়া তাদের কোনো পথ নাই। এনসিপি জুলাই পদযাত্রা নামে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালালেও তবে গতকাল সার্জিস একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে মার্চ টু গোপালগঞ্জ। চাইলে উনি জুলাই পদযাত্রা নামেও গোপালগঞ্জ যেতে পারতো, যেমনটা আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মার্চ টু গোপালগঞ্জ কেন দিল? জুলাই মাসের 1 তারিখ থেকে এনসিপি নামক দলটা 64 জেলায় পদযাত্রার ঘোষণা দিয়েছে এবং তারা শুরু করলো রংপুর থেকে আবু সাইদের বাড়ি কবর জিয়ারত করে তারা এটা শুরু করলো। সারা দেশে এভাবে করতেছে, আগামী 3 তারিখ পর্যন্ত চলবে সারা বাংলাদেশের 64 জেলায়। সর্বশেষ গতকাল বরিশাল শেষ করে আজকে গোপালগঞ্জে আসছে। গোপালগঞ্জে যখন আসছে, এর ভিতর গতকালকে শুনছি আমি, বা সবাই জানছে হয়তো মিডিয়ার মাধ্যমে, যে সার্জিস আলম বলছে মার্চ ফর গোপালগঞ্জ। এখন মার্চ টু গোপালগঞ্জ, এখন আমরা তো আসলে মার্চ টু মার্চ ফর বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি। সেটা সে হয়তো এভাবেই বলছে, যেহেতু শেখ হাসিনারে আমরা তাড়াইছি, শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ, শেখ মুজিবের বাড়ি গোপালগঞ্জ, এখন ওইটা আসলে অন্য 63 জেলার থেকে ওই জেলাটা একটু ভিন্নতর, কারণ আওয়ামী লীগের সমর্থনকারী ওখানে বেশি, আওয়ামী লীগের ঘাঁটি। যদিও গোপালগঞ্জ বাংলাদেশে 64 জেলার একটা, বাংলাদেশে 300 সংসদীয় আসনের ভিতর গোপালগঞ্জে মাত্র 3টা আসন। এর অর্থ হলো গোপালগঞ্জ বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ 63 জেলা। এর যে খুব গুরুত্বপূর্ণ কিছু তাও না। এখন এই অবস্থায় ওই জায়গায় যাবে, একটা ভিন্ন মাত্রা তৈরি হবে। তারপরে তাদের শত্রু সব ওখানে। তারপরে আরো হয়েছে কি, 5 তারিখের পরে যত আওয়ামী লীগের নেতা কর্মী নির্যাতিত হয়েছে, মামলা টামলা খাইয়ে পলাইছে, ঢাকায় এখন আর বেশি নাই, সব যে গোপালগঞ্জ উঠছে। 2001 সালের অক্টোবরের নির্বাচনের মতো। কারণ কি, 2001 সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় যায় 250 সিট পেয়ে, তখন খুব নির্যাতন হয় সারা দেশে। তো করলো কি, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জের আশেপাশে যে জেলাগুলো বা ভিন্ন জেলার থেকেও কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি ভেঙে নিয়েছে, তারা নির্যাতিত লোকজন এসে গোপালগঞ্জে উঠছে। যে ওই জায়গা গেলে তো আর ভয় নাই আওয়ামী লীগের লোকজনের, ওখানে তো আর কোনো সমস্যা হবে না। এই চিন্তা করে 2001 সালের থেকে 4-5 সাল পর্যন্ত না, 6 সাল পর্যন্ত, যতদিন বিএনপি সরকার ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত কয়েক লক্ষ লোক গোপালগঞ্জেই ছিল 2001 সালে। তখন তারা নিরাপদেই ছিল। তো এই অবস্থা এখন এখানে মনে করছে যে এখন যে নির্যাতনের ভিতর আছি, হাজার হাজার মামলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের মামলার আসামি সব হাজার হাজার লোক। ওরাও করছে কি, ঢাকাও নিরাপদ না, ঢাকা থেকে হোটেল থেকে ধরে ফেলতেছে, আত্মীয় বাড়ি থেকে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। তো গোপালগঞ্জ গেলে হয়তো নিরাপদ। এই লোকজন সব যে গোপালগঞ্জে উঠছে। তা দেখা গেলো গোপালগঞ্জের মানুষ থাকে যদি 15 লক্ষ, আরো সাথে 10 লক্ষ যোগ হয়েছে। সারা বাংলাদেশের নেতা কর্মী যে পলাতক লোকগুলো আছে আওয়ামী লীগের, সব ওখানে যে পলাইছে। ওখানে আমরা ভাবি যে অন্তত 80 বা 85% লোক আওয়ামী লীগ করে। সেক্ষেত্রে তাদের একটা রাগ আছে এনসিপির এই ছেলেপেলেদের উপর। আওয়ামী লীগ রে বা হাসিনা রে তাড়াইছে তারা, দেশবাসী তাড়াইছে, নেতৃত্ব দেশে তারা, এখন তাদের উপর একটা ক্ষোভ থাকবে। আর এদেরকে ধন্যবাদ জানাই, বাহবা জানাই। এই জন্যই হয়তো অন্য কেউ হলে, অন্য কোনো দল হলে গোপালগঞ্জকে অ্যাভয়েড করে হয়তো অন্য 63 জেলা পদযাত্রা করতে ঘুরতো। কিন্তু ওরা যে সাহস দেখাইছে, এই হাসনাত আব্দুল্লাহর এই 11 মাস অন্তত 12 বার তার উপর হামলা হয়েছে। গাজীপুরেও কিছুদিন আগে তারা প্রায় মেরেই ফেলে, আহত হয়ে হাসপাতালে থাকতে তার রক্ত দেওয়া লাগছে এই হাসনাত আব্দুল্লাহ। কিন্তু বাঘের বাচ্চা, সে পর্যন্ত দমে নাই, সে দমবার ছেলে নয়, দমবার পাত্র নাই। আর না, এদের তো তুলনা হয় না। সে সত্যিই একজন নেতার মতো মানুষ, সত্যি তার কোনো তুলনা নাই। একেবারে প্রশ্ন ছাড়া, কোন তর্ক বিতর্ক ছাড়া এনসিপির প্রধান তাকে বানানো হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যে পদে থাকে, মন্ত্রী পদে থাকে, মন্ত্রীদের হাজার অভিযোগ করে দাবড়ায় নামানো যায় না, পদত্যাগ করে না। আর সে আরো 1 বছর মন্ত্রী থাকতে পারতো সরকারের, সেই মন্ত্রী না থাকে মন্ত্রিত্বে স্বেচ্ছায় সুন্দর সুস্থভাবে পদত্যাগ করে আসে সে একটা দলের হাল ধরেছে। মাঝে মাঝে ইউরোপের দেশগুলোতে হয়, যেগুলো ভালো দেশ, সত্যি গণতান্ত্রিক দেশ, যে কোনো অভিযোগ উঠলে পদত্যাগ করে। আর এই অভিযোগ ছাড়া একটা দলের হাল ধরার জন্য এত বড় পদ পদবি তুই, এত সুযোগ সুবিধা তুই, এই বিলাসিতা জীবন তুই, দেশের জনগণের জন্য, দেশের ভবিষ্যৎ ছেলে পেলেদের জন্য রাজনীতি করার জন্য, দেশটার একটা সুন্দর পথে নেওয়ার জন্য মন্ত্রী পদ ছাড়িয়ে এসে সে এই যে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই বিরল ঘটনা। সেই জন্যই তার সম্পর্কে কোনো বিতর্ক নাই। 6টা ছেলে মেয়েরে ডিবি হারুন ধরে নিয়ে মারছিল, টর্চার করছিল, না খায় রাখিছিল, আর মিডিয়ার সামনে দেখাতে যায় আমার সাথে তাদের ভালো সম্পর্ক। এই নাহিদরে পিটাই মারে অজ্ঞান করে সারা শরীর ফুলাইয়ে তারে জঙ্গলে ফেলে রাখি আসছিল পূর্বাচলে। সেই পূর্বাচলের থেকে তারে লোকজনের রাস্তায় পাশে পাইয়ে খুঁটিয়ে এনে তারপর হাসপাতালে দিয়ে সুস্থ করে, তাই সেই হলো নাহিদ। তাই এদের কি মৃত্যুর ভয় আছে? এরা
মৃত্যুর ভয় করে না। এই জন্য গোপালগঞ্জ আর সাহস দেখাইছে এবং গোপালগঞ্জে মিটিংও করে আসছে। মিটিং করে আসার পথে বা আসার সময় বা তারপরে হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ওটা কিছুই না। গোপালগঞ্জ বললাম বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ, 300 এমপি সিট, সেখানে 3টা সিটের মালিক গোপালগঞ্জ। 64 জেলার একটা জেলা গোপালগঞ্জ। ওটা অত গুরুত্বপূর্ণ কিছু না। ওই যে আমাদের জাতীয় নেত্রী, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল না, গোপালগঞ্জের নামই থাকবে না একসময়, তো সেরকম কিছু হতে পারে। আর এখন যে এরা যে ঘটনা ঘটাইলো, এরপরে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এমনি পলাই বেড়াচ্ছে মামলা খাইয়ে, তাদের ঘর বাড়ি ভাঙবে না, তাদের ছেলে পেলেরে মারবে না, তাদেরকে চোখের সামনে পেলে যে মায়ের পিটাইয়ে জয়েন্টেতে খুলবে না, এ ঠেকাবে কি গোপালগঞ্জের মানুষ ঠেকা দিতে পারবে? সারা দেশে যে আওয়ামী লীগের সবার উপর এখন যে হামলা শুরু হবে, অটোমেটিক দেখবেন শুরু হয়ে যাবে। এইগুলোকে ঠেকাতে পারবে গোপালগঞ্জের মানুষ? তা কেন তারা একটা পদযাত্রা করে, তারা রাজনৈতিক দল, তারা পদযাত্রা সব জেলায় বেড়াচ্ছে। তোমার জেলায় ঘুরে আসলে কি হতো? 2 ঘন্টা একটা মিটিং করে একটা বক্তৃতা তো দেওয়া হয়েই গেছে, ভাষণ তারা দেশে মিটিংও করছে, তো টুক করে চলে আসলে কি এমন হতো? গোপালগঞ্জের মানুষ কি সারা বাংলাদেশে বেড়াবে না? তারা কি ঢাকায় আসবে না? তারা কি অন্য জেলায় যাবে না? তখন তাদের পিটমেন্টে বাইন্দে বেড়ালে ঠেকাবে কেটা? খুব বেশি বাড়াবাড়ি ভালো না। এখন তাদের যে অবস্থা, 20 বছর অন্তত একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তসবিহ গুনতে হবে, নামাজ পড়তে হবে, এছাড়া তাদের কোনো পথ নাই। আওয়ামী লীগের অন্তত 20-30 বছর চুপ করে থাকুক। 75 সালে ক্ষমতা হারাইছে আওয়ামী লীগ, তারপরে 96 সালে ক্ষমতা আসছে, 21 বছর সময় লাগছে। তারপরে বিএনপি ক্ষমতা হারাইছে 2006 সালে, এই 18 বছর পার হয়ে গেছে, এখনো ক্ষমতা আসতে পারে নাই। ক্ষমতা একবার হারালে অত সহজ না। ওই যে গুজবে কান দিয়ে থাকে, এই 5 আগস্ট চলে গেছে, 10 দিন পরে 15 আগস্ট হাসিনা দেশে আসতেছে, আবার ক্ষমতা কেড়ে নিচ্ছে। প্রতিদিন ওই গুজবে কান দিয়ে ওরা বাইচে আছে, কারণ আশাই মানুষকে বাঁচায় রাখে। তা সেই আশা নিয়েই বাইচে আছে। ওই আশা আরো 30 বছর পরে প্রতিফলিত হবে। বিএনপি 6 সালে ক্ষমতা হারায় এখনো বন্ধু ক্ষমতায় যেতে পারে নাই। সেই বিএনপি এই যে 18 বছর হয়ে গেল, আরো কয় বছর লাগবে ঠিক নাই। ক্ষমতা আসবে কিনা তারও কোনো ভরসা নাই। ভবিষ্যতে আর ক্ষমতা আসতে পারবে কিনা তারও ঠিক নাই। আর আওয়ামী লীগ সেদিন পতন হলো, নেককারজনক পতন। আজ পর্যন্ত কেউ পলাই নেই ক্ষমতা ছেড়ে। এরশাদ পলাই নেই, খালেদা পলাই নেই, কেউ পলাই নেই। হাসিনা আগের বার পলাই নেই, দেশে ছিল, তাদের অফিস অক্ষত ছিল। ওই দিন পদত্যাগ করে সরকার পড়ে যাওয়ার পরের দিন 2 ঘন্টা পরে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সারা দেশে। এইভাবে সবাই চাইও 20-30 বছর করে লাগতেছে নতুন করে ক্ষমতা আসতে। আর এদের সারা বাংলাদেশে কোনো অফিস নাই, পুড়াই ফেলেছে, কোনো সংগঠন নাই, কোনো কার্যক্রম নাই। নেতা সব পলাই লন্ডন চলে গেছে, ভারত চলে গেছে, কয়েক লক্ষ নেতা। শেখ হাসিনা নিজে পলাতক, ও জীবনের দেশেও আসতে পারবে না। ওই দেশেই মরবে, ওই দেশেই তারা ওই মাটিও দেবে না, শ্মশানে পুড়াবে। পরে ইন্ডিয়া বলবে কি, ও তো এই দেশে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, তাই তারে শ্মশানে পুড়ানো হয়েছে। এত সহজ নাকি ক্ষমতা আসা? তার ছেলে ভবিষ্যৎ উত্তরাধিকার ছিল এই রাজনীতির, সে গত 3-4 মাস আগে আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করছে। সে আর দেশের রাজনীতিও করতে পারে। জয় শেখ হাসিনার ছেলে আমেরিকান নাগরিকত্ব নেছে, সে দেশে আর আসতেও পারবে না, দেশের নির্বাচনও করতে পারবে না। অটোমেটিক নির্বাচনের অযোগ্য ঘোষণা হয়েছে। এলো নেতা, এই আশায় বসে রয়েছে সব শালার পাগলের জাত। এরা হলো ওই গ্রামগঞ্জের ভাষা বলে ভূতে ধরেছে, দেখলো ভূতে ধরেছে যে আমরা কদিন পরে ক্ষমতা আসবো আওয়ামী লীগের। ওই স্বপ্ন 30 বছর পরে দেখতে হবে। বিএনপি 6 সালে ক্ষমতা হারিয়ে এখনো 18 বছর কাটে গেছে, আরো কবে আসবে কিনা ঠিক নাই, আসবে কিনা তারও কোনো ভরসা নাই। তারা 75 সালে ক্ষমতা হারাইছিল শেখ মুজিবুর মারার পরে, 21 বছর পরে একবার ক্ষমতায় আসছিল। তারপরে 6 সালের পরে তো জোর জবরদস্তি, তোমরা সবাই জানে। এখন অত পানির মতো ভাবলি হয় নাকি? এখন যে সারা দেশের লোকগুলোরে মারবে না, আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগের কর্মী সমাজ অনেক ভালো মানুষ আছে, তারাও যে মার খাইবে না, ঠেকাই দিতে পারবে না গোপালগঞ্জের লোকজন। তারা তো বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ, 300 সিটের 3টা সিট হলো গোপালগঞ্জে, তার মানে 100 ভাগের 1 ভাগ। 64 জেলার 1 জেলা হলো গোপালগঞ্জ। আর 63 জেলায় যে মারিয়া ধরে ফাটাই ফেলবে না, এগুলো ঠেকাবে কেটা? বেশি বোঝে। এতে আরো এনসিপির ভালো হলো, তাদের প্রতি জনসমর্থন আরো বেড়ে যাবে সারা দেশে। এতে আরো বাড়বে যে আওয়ামী লীগ বিরোধী হাওয়া চলতেছে এখন সারা বাংলাদেশে। তা সেই আওয়ামী লীগের লোকজন যখন এদেরকে হামলা করবে, এদের উপর অন্যায় করবে, তখন সারা দেশের মানুষের সিম্প্যাথি তাদের উপর বেড়ে যাবে, এনসিপির উপর। এটাই স্বাভাবিক। সারা বাংলাদেশে আওয়ামী বিরোধী জোয়ার চলতেছে। সেই আওয়ামী লীগ যদি এদের উপর হামলা করে, তাহলে এই সারা দেশের এই জোয়ার আওয়ামী বিরোধী লোকগুলো এদের উপর সিম্প্যাথি দেখাবে, এদের উপর দয়া দেখাবে, এদের উপর সহানুভূতি দেখাবে। এতে তাদের জনপ্রিয়তা আরো বেড়ে গেল, এনসিপির জনপ্রিয়তা আরো বেড়ে গেল আজকের ঘটনার পরে। আজকে যে গোপালগঞ্জে যে ওদেরকে হামলা করছে, ওদের সভা সমাবেশে হামলা চালাইছে, ঠিক মতো সভা সমাবেশ করতে দেবে না, রাস্তা অবরোধ করছে, যেটা হয়েছে আর কি, সেটা সবাই দেখতেছেন আপনারা মিডিয়া। এর জন্য এনসিপির জনপ্রিয়তা আরো বেড়ে গেল সারা বাংলাদেশে। জনপ্রিয়তা বাড়ুক কমুক সেটা বিষয় না। এখন যে সারা দেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন মার খেবে না, পিঠ মোড়াতে বাঁধতে বেড়ে না, ঘর বাড়ি পুড়াবে না, সারা দেশে আওয়ামী বিরোধী সব শক্তি এক হয়ে, তখন ঠেকাবে কেটা? তখন ওই গোপালগঞ্জের মানুষ এসে ঠেকায় আসবে না, সিলেটে যায়, কুমিল্লায় যায় ঠেকায় আসবে না নেতা কর্মীকে। তারা 2 ঘন্টার জন্য মিটিং মিছিল করে পথসভা করে চলে যাবে, আর এক জেলায় ঢুকে যাবে। সমস্যাটা কোথায়? সারা দেশই তো ঘুরতেছে।
আজকে যদি বগুড়াতে পিঠ মোড়াতে বাইন্দে বাড়ি অন্য ধরে ঠেকাতে পারবে কেউ? কুমিল্লায় যদি এখনই মারামারি শুরু হয়ে যায়, আওয়ামী লীগের নেতাগুলোর মাইরে শেষ করে ফেলে, ঠেকাতে পারবে গোপালগঞ্জের লোকজন? যে দম্ভ দেখাই তো আজ হাসিনা পলাইছে। কোথায় সে? এখন যে পরিস্থিতি হয়েছে, মানে এটা বলা উচিত না, তারপরে আমার যেটা মনে হয়, এখন যদি সারা দেশের মানুষ একসাথে হয়ে গোপালগঞ্জে যে 2 কোটি মানুষ যে হামলা করে ওই টুঙ্গিপাড়ার মাজার টাজার সব উপড়ে ফেলে দিয়ে আসে, কিচ্ছু করার নেই। চাইছে দেখা ছাড়া গোপালগঞ্জবাসী আর কিচ্ছু করার নেই। চরম ভুল করছে। গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের বাইরে? তাদের দেশে চলতে হবে না, তাদের ঢাকা আসতে হবে না, তাদের বরিশাল যেতে হবে না, তাদের খুলনায় যাইতে হবে না, তাদের নড়াইল যাইতে হবে না, তাদের ফরিদপুর আসতে হবে না, তাদের চট্টগ্রাম যাইতে হবে না। সেখানে ধরে পিঠ মোড়াতে বাঁধতে রাখলে ঠেকাবে কিনা, বাঁচাবে কিনা? যা খুশি তাই মনে করে এই করে তো হাসিনার এই অবস্থা। 30, 40, 50 বছর অপেক্ষা করতে হবে, নত হয়ে ঘুরে থাকতে হবে, ঘুরতে হবে যেটুক হয়েছে। তারপরে ক্ষমতার চিন্তা, মাতব্বরির চিন্তা, মারামারির চিন্তা। এর আগে কিচ্ছু করতে পারবে। এখন মার্চ টু গোপালগঞ্জ বলিস নাকি যে আমি টুঙ্গিপাড়ায় মাজার ভাঙতে যাচ্ছি? এই পদযাত্রারই একটা অংশ মার্চ টু গোপালগঞ্জ। মানে এটা একটা বিশেষত্ব আছে এই জন্যই যে শেখ হাসিনার জেলায় যাচ্ছি আমি, এই জন্যই বলছে। এই ছাড়া এর বিভিন্ন ব্যাখ্যা করা নেগেটিভ ভাবে নেওয়া এর কোনো যুক্তি নাই। এখন সবাই ভাবতেছে ধানমন্ডি 32 ভাঙে ফেলছে, তার ওটা হলো তার মাজার, মনে হয় ওটাও তার বাজার ভাঙে ফেলবে। মার্চ টু 32 ধানমন্ডি 32 করেছিল, এখন এরা মনে করছে ওরকম কিছু। আসলে ওরকম না, সে খুশির চোটেই বলুক, যেভাবেই বলুক, যেহেতু গোপালগঞ্জ যাচ্ছি আমার বড় শত্রুর জেলায়, হয়তো এটা ভিতরে অনেকটা আবেগও কাজ করছে, কিন্তু এটা বলে নাই যে আমি টুঙ্গিপাড়ার মাজার ভাঙতে যাচ্ছি, গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি ভাঙতে যাচ্ছি, কিছুই না। কেন এটারে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন মিডিয়া, এই ছাড়া আর কিছু না। আর এটা হলো আমি যে ওই প্রোপাগান্ডা গ্রুপ আছে না, প্রোপাগান্ডা গ্রুপ, যাদের কাজ হলো গুজব ছড়ানো, এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। ওই যে একজন আছে মঞ্জুরুল আলম পান্না নাকি, ওদের মতো লোকে এলো এই প্রোপাগান্ডা গুলো ছাড়া। এই প্রোপাগান্ডা গ্রুপের গুজব হলো এগুলো। এই আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা গ্রুপ যেটুকু করছে, এই বিদ্বেষ ছড়ায়, এর পরিণতি হলো ভয়াবহ। এই আওয়ামী লীগ সারা দেশে মার খাবে, অপমান হবে, রাস্তাঘাটে নেতারে দেখে কলার টাইনে ধরে 2 কোচার কিল ঘুষি চড় মারবে, এই হলো হবে। ঘর বাড়ি পুড়াই দেবে, এখন ওরা ঠেকাতে পারবে না। এমন হতে পারে আওয়ামী লীগের 63 জেলার নেতা কর্মীরা যাইয়ে ওই গোপালগঞ্জের ওগেরেই পিটাবে না। ও বিএনপি, জামাত, এনসিপি কারণ লাগবে না। এই শালারা তোরা কিছু করতে পারো না, এই করে আমাকে বিপদে ফেলছিল কেন? এটুকু হইতে পারে। এইটুকুই হবে। তারা ভদ্রভাবে বেড়াচ্ছে, খেপাই দিচ্ছে। আর এতে তাদের জনপ্রিয়তা আরো বাড়ছে, এনসিপি জনপ্রিয়তা আরো বাড়বে দিন দিন। এ দেশের একটা নেতৃত্ব পাওয়ার অবস্থানে তারা চলবে। প্রশাসন তার কাজ তো করবেই, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার, কিন্তু ওদের ভাবা উচিত এইটুকুই যে বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ হলো গোপালগঞ্জ, আর 99 ভাগ গোপালগঞ্জের বাইরে। হ্যাঁ, তারা করতে পারতো 60 ভাগ গোপালগঞ্জ আর 40 ভাগ সারা দেশ, এরকম কিছু হলে কথা। আরে ওরা যে বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ, 300 সিটের মাত্র 3-4 সিটের মালিক গোপালগঞ্জ জেলা, তার মানে 100 ভাগের 1 ভাগ। ঠিক ওরা কার কি করবে? এখন সেনাবাহিনী তার ডিউটি সে করতেছে, পুলিশ তার ডিউটি করতেছে, সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটুকু করার করতেছে। কিন্তু আমার কথা, ও থামে যাবে, বাড়বেও না। সারা দেশে উল্টে যা তাদের লোকগুলো মার খাবে, এটা ঠেকাবে কে? ওটা এমনি থেমে যাবে। 1 দিন 2 দিন পরে সব পলাবে মামলা খাইয়ে। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইউটিউবার চ্যানেল ট্যানেল কিছু আছে না, তাদের টাকা দিয়ে পোষে যে সরকারের বিরুদ্ধে বলবা, বিএনপির বিরুদ্ধে বলবা, জামাতের বিরুদ্ধে বলবা, এনসিপির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াবা। এই গুজব টিমে এই কামটা করাইয়ে এই যে গ্যাঞ্জাম বাঁধাইছে, এখন গোপালগঞ্জ মানুষগুলো মরবে না, নির্যাতনে থাকবে না। আর সারা দেশে যে আওয়ামী লীগের নেতা কর্মী গুলো আছে, এমনি তারা বড় ধাক্কার ভিতর আছে, টাকা পয়সা সব কাড়ে নিয়ে গেছে, বিভিন্ন দলের নেতারা ঘর বাড়ি কাড়ে নিয়ে গেছে, জমি জমা অন্যরা চষতেছে, তারা না খাওয়ার মতো অবস্থায় আছে, তারা খুব জীবনে খুব কষ্ট করে চলতেছে। এই লোকগুলোর উপর আবার হামলা হবে। এই কারণে শেখ পরিবার হাসিনা জানিয়ে গেছে সারা দেশে আমার বিরুদ্ধে যা শুরু হয়েছে, আমার আর সময় নাই, রেহাই নাই, রক্ষা নাই। আত্মীয় স্বজন গুলোর আগে সরাই দিয়েছে, নেতা কর্মীরা জানাই নাই কিছু। অবশ্যই বেইমানি হয়েছে। এই জন্যই তো তার আর কোনো অবস্থান নাই। ওই যে মানুষ ভাবে 2 দিন পরে চলে আসবে, 2 মাস পরে ইন্ডিয়া আসবে। আরে ইন্ডিয়া তো তখনও ছিল, ইন্ডিয়া তো তার বাঁচাতে পারলো না, ওই সময় ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আর নতুন করে বসায় দেবে, এত পানির মতো সহজ, তাই না? দুনিয়াটা এত সহজ। ক্ষমতা হারালে এখন তো পৃথিবীর ইতিহাসে নাই যে সে 10-20 বছর অপেক্ষা করা না লাগেছে। যে দেশের 90 ভাগ মানুষ এখন আওয়ামী লীগ করে, মিছিল মিটিং এ লোক আর লোক, তাদের তো চেইন অফ কমান্ড কিছুই ছিল না, দলে তাদের নেতৃত্ব ছিল না, নিচের কর্মীদের হাতে তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাই তো এই মাঠটা খাইছে। তো ভবিষ্যতেও যারা রাজনীতি করতে এখন করতেছে, ভবিষ্যতেও করবে, এদের ওটা ভাবা উচিত যে বাংলাদেশের 90 ভাগ লোক তাদের সাথে ছিল, এখন একজন লোক খুঁজে পাওয়া যায় না। তো ভবিষ্যতে যারা এই চিন্তা করে খুব গর্ব দেখাচ্ছে, এদেরও ভাবা উচিত যে ওরকম আওয়ামী লীগের পরিস্থিতি আমাদেরও হতে পারে। বাংলাদেশের মানুষ জুয়ারে চলে, হুজুগে চলে, কখন কার সাথে ঠিক নাই। কয়দিন আগে আওয়ামী লীগের লোক ছাড়া কোনো লোকই পাওয়া যেত না, এখন সব আওয়ামী লীগের বিরুদ্ধে। শেখ হাসিনা বলে দিচ্ছে এক নেতারে, এই কর্মীগুলোরে পালো, টাকা পয়সা তোমার আছে দাও। বলছে আপনি দেন গে? ও আমি কেন দেবো? তুমি বসে রয়েছো ইন্ডিয়াতে, বসে আমারে ভাষণ দিচ্ছ, পারলে তুমি দাও গে। নেতা কর্মীরাও
হয়তো খাইছে, তাদের টাকা ফুরোই গেছে নাকি, তারা টাকাটা ব্যয় করুক। এতদিন দলের সহযোগিতা নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, আর এখন আবার আমি টাকা দেবো কেন? আরে বারবার যদি ওদের মাথায় এইটুক চিন্তা আসে তাহলে এগুলো করে না। যে 75 সালে ক্ষমতা হারাইয়ে আসতে 21 বছর সময় লাগছে আবার ক্ষমতা আসতে। বিএনপি 6 সালে ক্ষমতা হারাইয়ে 18 বছর হয়ে গেলে এখনো ক্ষমতা আসতে পারলো না। তা আমাদের আবার কত বছর কাটাতে হবে? ঠিক আছে, এই আওয়ামী বিরোধী শক্তি যেই আসুক ক্ষমতায় থাকবে 20-30 বছর, তারপরে যদি আবার সংগঠিত হয়ে কিছু করতে পারে, এই নামেই হোক আর ভিন্ন নামেই হোক। এখন আমি যদি ভাবি এই 6 মাস পরে ইলেকশন, এই ইলেকশনেই আওয়ামী লীগ জিতে আবার ক্ষমতা আসবে, আরে এত পাগল নাকি মানুষ? এত সহজ নাকি? ও আবেগ দিয়ে দুনিয়া চলে না, রাজনীতি চলে না, জীবন চলে না। আবেগ নিয়ে বসে ওই যে দিল্লি বসে রয়েছে, আবেগে কাজ হচ্ছে। আবেগে যদি সে মনে করে এখন এই আমি কালকেই বাংলাদেশে যে আবার প্রধানমন্ত্রী, অত সহজ না, এত পানির মতো না। এটা সরকার পড়ে গেলে সেই সরকার আবার ফিরে আসা সাগর শেষে আসতে হবে, বঙ্গোপসাগর শেষে তো আসা লাগবে। বঙ্গোপসাগর কোনোদিন শেষাও যাবে না, কোনোদিন আসতেও পারবে না। না, সেনা প্রধানের অত দায় পড়ে নাই কারোর ক্ষমতায় এনে বসাবে। সে বেচারা একটা বাহিনীর চাকরি করে, আর সেনা প্রধান একাই সেনাবাহিনী না, 2.5 লক্ষ সদস্য আছে। ও বড় একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের 2.5 লক্ষ জনগণের মধ্যে সেও একজন, এই এর বাইরে আর কিছুই না। আর সে হতে পারে সেনা প্রধান, চেন অফ কমান্ডের প্রধান, কিন্তু উনি কি আর ইচ্ছে মতো যা খুশি তাই করে বসতে পারবে না? উনি কইছে কারোরে যে আমি কারোরে ক্ষমতায় এনে বসাবো, আমি কারোরে ক্ষমতায় ফিরে নিয়ে আসবো, উনি বলিছে যে আমি কিছু করবো। তার যে দায়িত্ব, দেশ প্রতিরক্ষা বাহিনীর সে প্রধান, মানে দেশের প্রধান পাহারাদার। পাহারাদার শুনতে খারাপ শোনা যায়, যে দেশের তার দায়িত্ব কি? বহিঃশত্রুর আক্রমণ থেকে ঠেকানো। তারপরে দেশের প্রয়োজনে গভর্নমেন্ট চাইলে তার সহযোগিতা করতে, সিভিল প্রশাসনের সহযোগিতা করতে, তাই সে করতে। এর বাইরে আর কিছুই না। আর ওই সময় উনি একটা ভূমিকা নিয়েছে। সেনা প্রধানের পদটা কি? সেনা প্রধানের পদ হলো একজন এমপিরও নিচে, বাংলাদেশের 11তম পদ। সেনা প্রধান হয়তো সেটা বাহিনীর প্রধান, তার বিষয়টা বড়, তার পদ হলো একজন এমপিরও এক র্যাঙ্ক নিচে এলো সেনা। প্রত্যেকটা দেশের প্রশাসন চালানোর সিস্টেম, প্রধান হলো রাষ্ট্রপতি, দ্বিতীয় প্রধানমন্ত্রী, তৃতীয় স্পিকার, চতুর্থ প্রধান বিচারপতি, এইভাবে বিভিন্ন পদক্রম যাইয়ে এমপিরও এক র্যাঙ্ক নিচে এলো সেনা প্রধান। মানুষ বলছে যে সেনা প্রধান কি না